প্রিয় দর্শক, স্বাগতম বাংলা ভিশনের নিয়মিত আয়োজন নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এবং প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব চলমান পরিস্থিতি সহ নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে যাই আজাদ ভাইকে দিয়ে। আজাদ ভাই, আজকে গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল সারা দেশ। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে রাজনৈতিক দল সহ সর্বস্তরের মানুষ গাজার গণহত্যার প্রতিবাদ জানিয়েছে এবং সরকারের পক্ষ থেকেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। তো এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। এটা তো আসলে আমরা সবাই নিন্দা জানাই, মানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষই আসলে এই গণহত্যার নিন্দা জানায়। এটা আসলে কোনোভাবেই সমর্থনযোগ্য না। এটা সমর্থনযোগ্য কি, এটা তো আসলে সহ্য করার মতোই বিষয় না। আমরা আসলে যখন এই গণহত্যার খবরগুলো দেখি তখন আসলে মানে নিজেদেরকে খুব ছোট মনে হয় যে আমরা মানুষ হিসেবে এভাবে নির্বিচারে মানুষ হত্যা হচ্ছে, কিন্তু আমাদের কারো কিছু করণীয় নেই। তো অ্যাটলিস্ট সবার যার যার জায়গা থেকে প্রতিবাদ করার তো সুযোগ আছে এবং সেই প্রতিবাদটা হচ্ছে এবং সেটা নিয়ে আসলে কারো কোনো অসুবিধাই নেই। তবে যেহেতু সরকারের সাথে আছি এবং একজন সাধারণ মানুষ হিসেবে আমরা বিশ্বাস করি প্রতিবাদে সীমাবদ্ধ থাকা উচিত। প্রতিবাদ আপনার একটা হিংসা হানাহানি হত্যা এসবের প্রতিবাদ করতে গিয়ে আমরা নিজেরা যেন কোনো ধরনের হিংসা হানাহানিতে জড়িয়ে না পড়ি, সেই বিষয়ে সবার কাছে আমাদের একটা উদাত্ত আহ্বান থাকবে আর কি। জি, বলবো আপনার কাছে আসছি, সেটা হচ্ছে শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই আপনার এই গাজার গণহত্যার প্রতিবাদ হচ্ছে এবং নির্দার ঝড় বইছে, কিন্তু ইসরায়েলের তাতে কিন্তু কোনো টনক নড়ছে না। নেতানিয়াহু তার মতোই করে চলছেন। আসলে তার কারণটা কি? নেতানিয়াহুর পেছনের যে শক্তি, খোদ মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন সরকার, সেখানেই তো লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ করছে, বিক্ষোভ করছে, তাতে কিছু আসতে যাচ্ছে। সেখানেও মানবতাবাদী মানুষ আছে। আসলে হয়েছে কি, এই সমস্যাটা তো দীর্ঘদিনের পুরনো সমস্যা। এটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা বেলফোর ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী এই প্রবলেমটা এখানে ফিলিস্তিনিতে ইহুদিকে, এখানে এই ভূখণ্ডে ইহুদিদেরকে এখানে প্রমোট করা হলো। হ্যাঁ, সেখানে ওয়াইজম্যান নামে একজন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একজন ওয়াইজম্যান নামে একজন ইহুদি বিজ্ঞানী ছিলেন। তিনি, আমরা হিস্ট্রিতে যেটা পড়েছি, তিনি কৃত্রিম বারুদ আবিষ্কার করতে পেরেছিলেন বারুদ সংকটের কারণে, যেটা মিত্র শক্তির জন্য খুব সহায়ক হয়েছিল। পরে তার চাহিদা অনুযায়ী ফিলিস্তিনি ইহুদিরা একটা ভূখণ্ড চাইল, সেখানে সেই চুক্তি অনুযায়ী, এই বেলফোর চুক্তি অনুযায়ী তাদেরকে এখানে প্রমোট করা হলো। ইহুদিদের 1.5 কোটি ইহুদি তামাম দুনিয়ায়, 50 লক্ষ আমেরিকায় আছে, 50 লক্ষ এখানে ইসরায়েলে আছে, আর সরাই সিটি আছে। আপনি চিন্তা করতে পারবেন, এই 1.5 কোটি ইহুদি তামাম 200 কোটি মুসলমানের হৃৎপিণ্ডে আঘাত করছে এবং প্রতিনিয়ত শেলের মতো আঘাত করছে। কিন্তু আমরা অক্ষশক্তি বলেন, ওআইসি বলেন, জাতিসংঘ বলেন, মুসলিম বিশ্ব বলেন, চারদিকে সমস্ত মুসলিম রাষ্ট্র, শক্তিধর সব মুসলিম রাষ্ট্র, সকল মানুষ নির্বিকার। এরকম মানবতা বিরোধী কর্মকাণ্ড, নিষ্ঠুরতা আপনি একমাত্র হিটলার, মুসুলিনি, এরপরে বা হিরোশিমা নাগাসাকির পরে আর হয়েছে কিনা আমরা জানি না। হ্যাঁ, এবং এটা খুবই দুর্ভাগ্যজনক যে এটা মুসলিম মানে বিশ্ব বিবেক, মানবতা ডুকরে ডুকরে মরছে। শিশু, নারী, বৃদ্ধ, মানে কোনো যুদ্ধের কোনো নীতিমালায় কোনো কিছুর মধ্যে এগোলা পড়ে না। কি কারণে? এই ভূখণ্ডটাকে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একটা চক্রান্ত, মার্কিন ইহুদিবাদীদের সাম্রাজ্যের চক্রান্ত, সেই চক্রান্তের এই অ্যাকশন রিয়াকশন এখানে হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা মানে মানুষ হিসেবে প্রত্যেকেরই এখান থেকে প্রতিবাদ করবার মতো ব্যাপার নিশ্চয়ই আছে। আর এটাকে কেন্দ্র করে আমাদের দেশে যেটা হচ্ছে, এটা কিন্তু আত্মঘাতী। এটা অবশ্যই আমরা প্রতিবাদ করব, নিশ্চিতভাবেই। আমি শেষ করে দিই, 20 সেকেন্ড লাগবে। আমরা প্রতিবাদ করব, আমরা আমাদের কণ্ঠ উচ্চকিত করবো, আমরা লিখবো, কিন্তু এর নামে লুণ্ঠন, লুটপাট, হামলা, এটা কিন্তু নিজ দেশের বিরুদ্ধে হামলা। এবং এটা খুব ভালো মেসেজ যাচ্ছে না যখন এখানে একটা বিনিয়োগ সম্মেলন। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব একটু পরেই। আর যদি আপনার কাছে আসছি যে সরকার তো প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে, আর কি কিছু করার আছে তাদের জন্য? সরকারের শুধু প্রতিবাদ নিন্দা না, সরকার তো ধরেন এই বিষয়ে যখনই জাতিসংঘ বা আন্তর্জাতিক ফোরামে যখন এই বিষয়গুলো আলোচনা আসে, বাংলাদেশ তার অবস্থানটা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, অতীতেও জানিয়েছে, এখনও নিয়মিত জানিয়ে যাচ্ছে। এখানে বাংলাদেশের এই দুটি রাষ্ট্রের ভিত্তিতে সমাধানের যে একটা আন্তর্জাতিকভাবে আলোচনা আছে, সেটা বাংলাদেশ করেছে। প্লাস আপনার ওআইসি বা অন্যান্য যেসব ফোরামে সরকারিভাবে যেসব যতটুকু সম্পৃক্ত হওয়া প্রয়োজন, আমি মনে করি যে বাংলাদেশের পক্ষ থেকে সবগুলোই অপশন
গ্রহণ করা হয়েছে। আর সাধারণ মানুষও প্রতিবাদ করছে। বাংলাদেশের পক্ষে আসলে এই মুহূর্তে আর খুব বেশি আর কি করণীয় আছে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে আপনার বহুজাতিক কোম্পানি আউটলেটে ভাঙচুর করা হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট পণ্য বর্জনের ডাক দেওয়া যেতে পারে, কিন্তু এই ভাঙচুরের সাথে ভাঙচুরের কি যৌক্তিকতা থাকতে পারে? চক্র থাকতে পারে, উদ্দেশ্য পূরণ, যারা মানে লুণ্ঠনকারী দুষ্কৃতিকারীর মধ্যে ঢুকতে পারে বিশৃঙ্খলা তৈরি করবার জন্য। আপনি অবশ্যই বর্জন করতে পারেন, এটা আপনার রাইটস আছে, নৈতিক রাইটস আছে, বা এটা আপনাকে কেউ বাধ্য করতে পারবে না। ইহুদি পণ্য বা জায়নবাদী যা কিছু আছে আপনি অবশ্যই বর্জন করার অধিকার আপনার আছে, আমরাও করি, সেটা নিশ্চিতভাবেই করি। কিন্তু এই বর্জনের নামে লুণ্ঠন, হামলা, লুটপাট, চুরি, ডাকাতি এগুলো খুবই দুর্ভাগ্যজনক। আপনাকে খেয়াল রাখতে হবে, এই মুহূর্তে বাংলাদেশে একটা বিনিয়োগ সম্মেলন চলছে, গুরুত্বপূর্ণ বিনিয়োগ, পৃথিবীর 600 বিনিয়োগকারী এখানে আছে। কি মেসেজ যাচ্ছে আমি জানি না। আলটিমেটলি আপনার দেশের উপর কিন্তু আপনি হামলা করছেন। আপনাদের এই হামলায় ইহুদিদের খুব একটা কিছু বা ইসরায়েলের খুব একটা কিছু আসছে যাচ্ছে এটা না। আমি মনে করি এর সাথে কনস্পিরেসি জড়িত থাকতে পারে, এর সাথে দেশের স্থিতিশীলতা বিঘ্নের একটা প্রশ্ন জড়িত থাকতে পারে, চক্রান্ত জড়িত থাকতে পারে। আমার মনে হয় সরকারকে খুব কঠোর এবং কঠিনভাবে বিষয়গুলো হ্যান্ডেল করবার প্রয়োজন আছে, আমি মনে করছি। জি, আচ্ছা, আপনার কাছে যাচ্ছি। বাবুল ভাই বলছিলেন যে চক্রান্ত জড়িত থাকতে পারে। এখন একটি বিনিয়োগ সম্মেলন হচ্ছে, 40টি দেশের প্রতিনিধি আছে, এবং বাবুল ভাই যেটা বলছিলেন যে এতে যে ভাঙচুর করা হচ্ছে বা এতে করে ইসরায়েলের খুব একটা ক্ষতি হবে, হওয়ার কোনো কারণও নেই, তারপরেও এই ধরনের ভাঙচুর বা আসলে উদ্দেশ্যটা কি? আমি ওনার সাথে শতভাগ একমত। এখানে চক্রান্ত জড়িত থাকতে পারে। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তো একটা পক্ষ বেশ কিছুদিন ধরেই চেষ্টা করে যাচ্ছে, এবং বুঝে এবং না বুঝে আরও কিছু মানুষ তাদের ফাঁদে পা দিচ্ছে। পা দিয়ে তারা এমন কিছু কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে যাচ্ছে যেটা আসলে দেশের জন্য খুব আত্মঘাতী হয়ে যাচ্ছে। তো সরকারের দিক থেকে এই জন্যই প্রথমত সবার কাছে একটা আহ্বান যে আসলে প্রতিবাদ হওয়া উচিত প্রতিবাদের নিয়মে, তাহলে অন্তত স্বাভাবিক মানুষ, সব মানুষই সেই প্রতিবাদে সামিল হতে পারবে। কিন্তু প্রতিবাদের নামে যদি হামলা, লুণ্ঠন, ভাঙচুর করা হয় তাহলে এগুলো বাংলাদেশের সাধারণ মানুষেরও কোনো সমর্থন পাবে না। এবং আপনার যেই উদ্দেশ্যে আসলে প্রতিবাদটা করা, সেই প্রতিবাদটা হবে না। কারণ প্রতিবাদটা করা কিন্তু এক ধরনের সলিডারিটিও প্রকাশ করা, প্যালেস্টাইনিদের যে কজ, সেই কজের প্রতি কিন্তু এক ধরনের সলিডারিটি প্রকাশ করা। তখন সলিডারিটি প্রকাশ করতে গেলে তো আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সলিডারিটিটা প্রকাশ করতে হবে। বাংলাদেশ কিন্তু বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম একটা দেশ। এই দেশে কোটি কোটি মুসলমান বসবাস করে। এটা শুধু মুসলমানের বিষয়ও না, এটা আসলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা মনে করি যে তারা ব্যথিত এই হত্যাকাণ্ডে, এবং তারা আসলে এটার জন্য খুবই মনোকষ্টে আছে, এবং তারা প্রত্যেকে কিন্তু এই প্রতিবাদে সামিল হতে পারে। কিন্তু প্রতিবাদের নামে যদি এই ধরনের ভাঙচুর, লুটপাট এগুলো করা হয় তাহলে কিন্তু সাধারণ মানুষ আর এই প্রতিবাদে সামিল হবে না। তাহলে যারা প্রতিবাদ করতে চাচ্ছেন তাদেরও আসলে প্রতিবাদটা হবে না, উল্টো তারা নিজেরাই অপরাধী হিসেবে গণ্য হবেন। জি, বলবো আপনার কাছে হচ্ছে যে আপনি বলছিলেন যে ভালো কোনো মেসেজ যাবে না এই যে ভাঙচুর বা করা হচ্ছে। এখন কিছুক্ষণ আগে পুলিশ মহাপরিদর্শক যেটি জানিয়েছেন যে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট, ভাঙচুর যারা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তা আমার প্রশ্ন হচ্ছে যে এখন আপনি কঠোর ব্যবস্থা নেবেন, কিন্তু যখন ভাঙচুর হচ্ছিল তখন কেন ব্যবস্থা পুলিশ নেয়নি? শোনেন, এইগুলো বাগাড়ম্বর করে তো লাভ নেই, দুর্বলতা তো আছেই সরকারের। এই দুর্বলতা এটা খুব যে দোষের সেটাও না, একটা বিধ্বস্ত বাস্তবতার মধ্য থেকে তারা সরকার পরিচালনা করছে। নানাবিধ মানে কি বলে আত্মঘাতী বা নানাবিধ কনস্পিরেসি, নানাবিধ মানে কি বলে ব্যর্থ বিপ্লবের ইতিহাস আমরা দেখেছি। কিন্তু বিষয়গুলো এখন আর সেই বাস্তবতা নেই। আমরা 7 মাস 8 মাস পার করেছি, এই পরেও যদি মানে প্রশাসনিক দুর্বলতা বা পুলিশিং দুর্বলতা থাকে বা এই ধরনের আমরা মবের যে একটা কালচার আমরা দেখলাম বা সেই মবের মতোই সিমিলার, কিন্তু এই বিষয়গুলো এখন কিন্তু শুধু বলবার বিষয় না, এখন অ্যাক্ট করবার বিষয়। অ্যাক্ট না করলে জনজীবনে যদি স্বস্তি না থাকে, নিরাপত্তা না থাকে, বা কোনো প্রতিবাদ প্রতিরোধের মধ্যে যদি কোনো ডিসিপ্লিন না থাকে, সেখানে যদি সরকার মানে ওই শুধু কথার মধ্যেই থাকে বা প্রশাসনিক বাহিনী, সেটা দুর্ভাগ্যজনক হয়ে যাবে। আমার মনে হয় এই বিষয়গুলো একটা মাচ্ছন্যায় মানে খুবই খারাপ বার্তা দেবে, যেটা আন্তর্জাতিক পরিমণ্ডলে। এবং এই প্রতিষ্ঠানগুলো কিন্তু আন্তর্জাতিক প্রতিষ্ঠান, হ্যাঁ, সেটা আপনি অবশ্যই বর্জন করতে পারেন। আমরাও এই বর্জনের পক্ষে এবং সিরিয়াসলি পক্ষে।
ইহুদি পণ্য বলেন, ইসরায়েলি পণ্য বলেন, যাই বলেন, কিন্তু তার মানে এই যে প্রতিবাদটাকে আপনি কলঙ্কিত করছেন কিন্তু, এবং দেশ সম্পর্কে একটা বার্তা আন্তর্জাতিক পরিমণ্ডলে খুব খারাপ যাবে। সেই জন্য আপনি পুলিশ প্রধান হন আর যেই হন, আপনি শুধু কথার কথা বলবেন, ই করবেন, কিন্তু ঘটনা ঘটবার পরে আপনি ব্যবস্থা নেবেন। ঘটনা ঘটবার আগে আপনার সচেতন থাকবার প্রয়োজন ছিল। এই ধরনের এই পরিস্থিতি তৈরি হবে, একটা প্রতিবাদ হবে সারা দেশে, ঢাকা শহরে, সেই আপনার কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আগে থেকেই থাকবার প্রয়োজন ছিল, প্রিকশন যেটা বলে। ঘটনা ঘটবার পরে যে আপনি বলেন কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এটা নেওয়া হবে, সেটা আসলে এটা দুর্ভাগ্যজনক হয়ে যায় আর কি। বিনিয়োগকারীদের টাকাটাও তো আমাদের টাকা, সেটা আমার দেশের মানুষের টাকা, অবশ্যই আমার দেশের মানুষের টাকা, দেশের মানুষের এই প্রতিষ্ঠান। জি, আচ্ছা আপনার কাছে আসছি, 40টি দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে রয়েছে, তো তারা যখন বাংলাদেশে আছে তখন আপনার এ ধরনের ঘটনা ঘটতে পারে, বা যারা ষড়যন্ত্রকারী বা দেশের শত্রু তারা এ ধরনের ঘটনা ঘটাতে পারে, এই বিষয়টা কি সরকারের মাথায় ছিল না, যার কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়নি? বা না, দেখেন, নিরাপত্তা ব্যবস্থা তো অবশ্যই জোরদার করা হয়েছিল। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কারণেই তো এই ধরনের ঘটনা ব্যাপকতাটা ঠেকানো গেছে। কিছু কিছু ঘটনা তো ঘটেছে, সেটা নিয়ে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং কিন্তু এটা তো আরও মানুষের ক্ষোভের যে মাত্রা, সেখানে যদি একটু আগুনে যদি একটু উস্কানি কেউ দেয়, তাহলে এই ক্ষোভের বিস্ফোরণ হওয়ার একটা আশঙ্কা ছিল, এবং সেটা তো ঠেকানো গেছে। আপনার কয়েকটা জায়গায় ঘটনা ঘটেছে, সারা দেশ তো আর এরকম ঘটনা ঘটেনি। বিনিয়োগকারীদের প্রসঙ্গ আপনি আসছেন, তাদের উপস্থিতিতে এই ধরনের ঘটনা অবশ্যই দুর্ভাগ্যজনক, কিন্তু আমাদের একটা বিশ্বাস যে বিনিয়োগকারীরা অন্তত বুঝতে পারবেন যে এটা একটা দুটা ঘটনা যদি ঘটে, এটাই বাংলাদেশ না। বাংলাদেশ তো একটা অনেক বড় দেশ, এবং সেখানে বাংলাদেশের মানুষের কিন্তু আসলে ধর্মীয় ব্যাপারে এই যে সহিষ্ণুতারও কিন্তু যথেষ্ট উদাহরণ আছে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ, এবং বাংলাদেশের মানুষ অনেক সময় অনেক জাতীয় ইস্যুতে অনেক ধৈর্যের পরিচয়ও দিয়েছে। তো আমরা আশা করি যে বিনিয়োগকারী যারা এসেছেন তারা এটা বুঝবেন, এবং তারা একটা বিষয় অন্তত তারা খেয়াল রাখবেন যে সরকার এইসব ক্ষেত্রে কি ব্যবস্থা নিচ্ছেন। হ্যাঁ, এটা ঠিক যে এখানে যদি আরও বেশি প্রোয়েক্টিভ রোল সরকার বা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা প্লে করতে পারতো, সেটা অবশ্যই খুবই ভালো হতো। কিন্তু তার মানে এই না যে প্রোয়েক্টিভ রোল প্লে করতে পুরোপুরি পারে নাই দেখে যে তারা কোনো ঘটনার পরে একেবারে রিয়েক্ট করবে না, সেটাও আমি মনে করি যে ঠিক না। একটা দুটা ঘটনা ঘটেছে, পুলিশের এই ঘটনার পরে বা পুলিশের যেটা করণীয় পুলিশের পক্ষ থেকে সেটা করার চেষ্টা করা হচ্ছে। অপরাধীদেরকে যদি আইনের আওতায় আনা যায় এবং পুলিশের বা সরকারের পক্ষ থেকে যদি খুব স্ট্রং একটা মেসেজ যায়, তাহলে আমরা বিশ্বাস করি যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধ করা সম্ভব। জি, বলবো আপনার একটা আলোচনা করছিলেন, আমরা একটু পিছনে একটু ফিরে যেতে চাই। আজাদ ভাই কিছুটা বলেছেন যে এই যে গাজায় আপনার হত্যাকাণ্ড ঘটছে, মোহর বোমা ফেলা হচ্ছে, তো আশপাশের দেশগুলো যে সবাই মুসলিম দেশ এবং আরব দেশগুলো কেন নীরব, এবং ওআইসি কেন নীরবতা পালন করছে? ওআইসি তো কোনো প্রতিষ্ঠান আসলে আর নাই, এটা একটা কি বলবো, মানে একটা নামকাওয়াস্তে একটা প্রতিষ্ঠান। ওআইসির কোনো রোল আমরা দীর্ঘদিন যাবত ওই অর্থে দেখছি না, জাতিপুঞ্জও তাই। হ্যাঁ, এরা হচ্ছে কি ওই মানে শক্তের ভক্ত নরমের জন্য। হ্যাঁ, এখানে পরাশক্তিগুলা তাদেরকে যেভাবে নাচাচ্ছে তারা সেভাবেই নাচছে। এবং সৌদি আরব তো দীর্ঘদিন যাবত মানে ওই জায়নবাদী যে একটা নেক্সাস, সেই নেক্সাসের একটা অংশ দীর্ঘদিন যাবত। সৌদি যে যুবরাজ বা যিনি আছেন এখন, উনি তো এই চক্রেরই একটা জায়নবাদী চক্রেরই অংশ। সেই জন্য হ্যাঁ দেখছি তো আমরা তাই, যদিও মানুষ না, সরকার বা যারা দায়িত্বশীল হয়েছে, বাট মুসলিম জনগোষ্ঠী বা তাদের কি করবার আছে, মানুষের কি করবে। রাষ্ট্র যদি নির্বিকার থাকে, সেখানে মানুষের খুব একটা করবার জন্য ভূমিকা থাকে সেটা না। আমি বিশ্বাস করি যদি এই রাষ্ট্রগুলা মানবতার প্রশ্নে, অন্তত মানবতার প্রশ্নে একটা যুক্তিসঙ্গত অবস্থান নিত, তাহলে এরা এত সাহস এখানে পেত, এটা মনে করছি না। সারা তাবৎ পৃথিবীতেই মানবতাবাদী মানুষ আছে। খোদ মার্কিন মুলুকে আপনি দেখছেন না কত মানুষ, বিবেকবান মানুষ, তারা প্রতিরোধ করছে, তাদের প্রতিবাদও আবার নিয়মতান্ত্রিক হচ্ছে। আমি সৌদি আরবও দেখলাম, সারা মুসলিম বিশ্বে বা সারা তামাম দুনিয়ায় এই ঘটনার প্রতিবাদ। তাতে কি যাচ্ছে কিছুই আসছে যাচ্ছে না। আপনারা এই ফিলিস্তিন রাষ্ট্রটাকে আসলে নিশ্চিহ্ন করে দেওয়ার যে একটা এই যে মার্কিন ইহুদিবাদী বা এই সৌদি, এই যে তাদের নেক্সাস, এই নেক্সাসের পরিবেশ, এর পিছনে তারা অনেক গ্রাউন্ড ওয়ার্কও তারা করেছে। এই যে নিশ্চুপ এই টোটাল আপনার সিরিয়ার গোলান অঞ্চল তো একেবারে গোলান অঞ্চল তো টোটালি তাদের সাথে এই আপনার
এই ইসরায়েলের সাথে, আপনার জর্দান, মিশর, হ্যাঁ, যদিও একমাত্র ইরান মাঝে মাঝে হুমকি ধমকি দেয়, তারাও এখন নিশ্চুপ। হ্যাঁ, তাদের অবস্থান অবশ্য অনেক দূরে, জর্দান পার হয়ে তাদেরকে আসতে হয়, একটা অনেক দূরত্বে অবস্থান করছে। কিন্তু এই যে রাষ্ট্রগুলা যদি ন্যূনতম একটা ভূমিকা পালন করতো, আমি বিশ্বাস করি এখানে এই ধরনের দুইটা আলাদা পৃথক রাষ্ট্রও যদি হতো, সেই মীমাংসাও যদি হতো, যেটা দীর্ঘদিন যাবত আমরা শুনছি, সেই ধরনের কোনো বাস্তবতা নেই। এখন তাদের একটা ইহুদি রাষ্ট্র এখানে, এবং ওখানে ফিলিস্তিনকে, এটা আদৌ কোনোদিন সম্ভব হবে এটা তাও দেখা যাচ্ছে না। এবং এই সমস্যার শক্তি প্রয়োগ করে এই সমস্যাদের সমাধান তারা করে ফেলবে, ব্যাপক নেতৃত্ব কর্তৃত্ব তৈরি করবে, ফিলিস্তিনের সব মানুষ মেরে, এটাও বোধহয় আরো অশান্ত করবে পৃথিবীকে, আমি মনে করছি। এবং এই ক্ষোভের আগুন তামাম দুনিয়ায় তুষের আগুনের মতো জ্বলবে, এর কোনো শেষ হবে এটা আমি বিশ্বাস করি না, মনে করি না। জি, আচ্ছা ভাই, আগের প্রসঙ্গে একটু যাচ্ছি যে আজকে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন বলেছেন যে বিনিয়োগ সম্মেলন শুরুর দিনে ব্যবসা প্রতিষ্ঠানের উপরে হামলা ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করলো। তো আপনি কি মনে করেন? আমি তো অবশ্যই আমরা তো এটাই আলোচনা করছি যে এটা তো খুবই অনাকাঙ্ক্ষিত একটা বিষয়, এবং এটা বিনিয়োগ সম্মেলন না হলেও যদি এই ধরনের হামলা হতো তখনও এটা নিন্দনীয় হতো। আর যখন বিনিয়োগ সম্মেলন হচ্ছে তখন যদি এই ধরনের ঘটনা ঘটে, তখন এখানে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে এই বিনিয়োগ সম্মেলনটাকে একটু হলেও টেন্টেড করার জন্য কোনো গোষ্ঠী এটাতে ইন্ধন দেওয়ার আশঙ্কা থেকে যায়। আরেকটা বিষয় যে বাংলাদেশ তো ওআইসি ভুক্ত দেশ, বাংলাদেশ কি ওআইসির কোনো সবার জন্য আহ্বান করতে পারে কিনা? না, সেটা হয়তো পারে। আর ওআইসির কিছু ক্ষেত্রে তো ওআইসির যে ভূমিকা আমরা মনে করি যে মূলত তারা ভূমিকাটা পালন করতে পারে না, সেটা মুসলিম বিশ্বের অনেকের কারণে। মুসলিম বিশ্বের যে আপনার বড় বড় যে দেশগুলো আছে তারা কিন্তু পরস্পর বন্ধু নয়। ইরান এবং সৌদি আরবের মধ্যে তো দীর্ঘদিন ধরে কূটনৈতিক যোগাযোগই বন্ধ ছিল। তো এরকম মুসলিম বিশ্বের যাদের পক্ষে সম্ভব ছিল ঐক্যবদ্ধভাবে কোনো কিছু একটা ফোর্স করা, সেটা তো তারা করছে না। আবার একেবারে ওআইসি, বাংলাদেশের মতো দেশ ওআইসিকে ইগনোর করবে সেরকমও কোনো সুযোগ নেই। আপনি জানেন যে রোহিঙ্গাদের বিরুদ্ধে যে গণহত্যাটা হয়েছে, মায়ানমার যে গণহত্যাটা চালিয়েছিল, তার বিপক্ষে আন্তর্জাতিক আদালতে একটা মামলা চলছে, এবং সেই মামলাতে গাম্বিয়া মামলা করেছে সেই মামলাটা, এবং মামলাটাতে গাম্বিয়াকে টেকনিক্যাল এবং আর্থিক সহযোগিতা করেছে ওআইসির পক্ষ থেকে। তো এরকম কিছু রোল যেখানে তাদের করা সম্ভব তারা সেখানে রোল প্লে করছে। এখন এই ফিলিস্তিন ইস্যুতে ওআইসি রোল প্লে করতে পারবে কিনা এটা নিয়ে তো যথেষ্ট আলোচনা আমরা করেছি বিভিন্ন সময়, এবং আমরা দেখেছি আসলে এক্ষেত্রে তাদের ভূমিকা রাখার সুযোগ কম। এই কারণেই যে আপনার ওআইসিতে যে ওআইসির সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে যাদের এই ফিলিস্তিন ইস্যুতে ভূমিকা রাখার সক্ষমতা ছিল, তুরস্কের সম্ভাবনা ছিল, তারা চাইলে আপনার পাল্টা সামরিক জবাব দিতে পারত, বা ইরানের একটা সম্ভাবনা, সৌদি আরবের একটা সম্ভাবনা, মধ্যপ্রাচ্যের অন্যান্য অনেকগুলো দেশও তাদের আর্থিক সক্ষমতা আছে, তারা চাইলে ফিলিস্তিনিদেরকে সেভাবে সাহায্য করতে পারতো। কিন্তু তারা নিজেদের মধ্যে অনেকের কারণে সেটা সম্ভব হচ্ছে না। এখন তাদের মধ্যে যেহেতু রাজনৈতিক বিষয়ে বা কোনো মতৈক্য নাই, সেখানে ওআইসিতে আলাদাভাবে বাংলাদেশ কোনো একটা কিছু যদি ডাকেও, তাহলে সেটা তো শেষ পর্যন্ত সিম্বলিকই থেকে যাবে, সেটা তো কোনো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল কোনো আউটকাম আমরা দেখব বলে মনে হয় না। বলবো আপনার কাছে আসছে, সেটা হচ্ছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দেশের মধ্যে মতবিরোধ যখন ছিল তখন তিনি চেষ্টা করেছেন সেটা কমানোর জন্য, এমনকি সম্ভবত আমি যদি ভুল না করে থাকি ইরাক ইরান যুদ্ধের মধ্যে উনি আল-কুদস কমিটির সদস্য হিসেবে তিনি। এখন বাংলাদেশ আসলেই আজাদ ভাই কিছুটা আলোচনা করছিলেন কি ভূমিকা নিতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই ভূমিকা তো নেবার। প্রফেসর ইউনূস সাহেব তো একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তার বাংলাদেশের সরকার প্রধান এবং তার আন্তর্জাতিক ইমেজ এইটা ভ্যারি করে। দেশ হিসেবে আমরা বেশি দূরের হয়ে যাই হই, অর্থনৈতিকভাবে যাই হোক, নিশ্চয়ই ওনার সেই গ্রহণযোগ্যতা বা ওনার সেই বাস্তবতা আছে, নিশ্চয়ই উনি সেটা নিতে পারেন, এবং নিলে উনি প্রশংসিত হবেন, আন্তর্জাতিক পরিমণ্ডল আরো বেশি প্রশংসিত হবেন মানবতাবাদী মানুষ হিসেবে বা রাষ্ট্রনায়ক হিসেবে। নিশ্চয়ই তিনি আহ্বান জানাতে পারেন, মার্কিন ওআইসির মাধ্যমে করতে পারেন, জাতিসংঘের মাধ্যমে করতে পারেন, মুসলিম বিশ্বের মাধ্যমে করতে পারেন, আমরা ওআইসির তো সদস্য, করতে পারেন। নিশ্চয়ই তার একটা ভূমিকা রাখবার এখানে সুযোগ আছে বলে আমরা মনে করি, এবং তিনি যদি সত্যিকার অর্থেই রাখেন বা চেষ্টা করেন, তাহলে আমি বিশ্বাস করি যে কোটি কোটি মানুষের কাছে তিনি নন্দিত হবেন। শোনেন, এখানে দুর্ভাগ্যজনক, এখানে একটা ঐতিহাসিক ব্যাপার আছে। আপনি জানেন যে এক সময়, আপনি জানেন কি না, এই মিশরের আল আজহার ইউনিভার্সিটি 900 শতকের কিন্তু প্রতিষ্ঠা করা, এই অক্সফোর্ড ইউনিভার্সিটি কিন্তু তারা 100 বছর পরে। আপনি এই যে সিরিয়া, মিশর, দামেস্ক, কায়রো, এই অঞ্চলগুলা
এক সময় কিন্তু তামাম দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের নেতৃত্ব দিয়েছে, আপনি জানেন কিনা, সেই আল-কিন্দি, আল-ফারাবি, ইবনে সিনা, আপনার মহাকাশ বিজ্ঞান বলেন, জ্যামিতি বলেন, জ্যোতির্বিজ্ঞান বলেন, হ্যাঁ, এবং এর থেকে প্রাচ্যের দেশগুলো কিন্তু জ্ঞান বিজ্ঞান নিয়েছে, কিন্তু এখন সেই পাশ্চাত্য বা পশ্চিমীরা আমাদেরকে শাসন করছে বা নিয়ন্ত্রণ করছে বা নিপীড়ন করছে, আর আমরা বসে বসে দেখছি নির্বিকার। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের এবং দুর্দশার। আমরা যতক্ষণ পর্যন্ত প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞানের চর্চা না করতে পারবো নিজেরা, ততক্ষণ পর্যন্ত আপনাকে এইভাবে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত হতেই হবে। এই বিষয়ে আর কোনো দ্বিমত আছে বলে কিছু করার নাই। এখনকার দুনিয়া হচ্ছে শক্তি যার, জোর যার, মুলুক তার, সেটাই চলছে তামাম দুনিয়া। এখানে আপনি শুধু দর্শক হিসেবে এখানে বসে বসে প্রতিবাদ করতে পারবেন, আর প্রতিবাদের নামে এরকম লুণ্ঠন, বাটপারি, চুরিও করতে পারবেন। তাতে করে খুব একটা কিছু আসছে যাবে না। জি, আমরা অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি আজাদ ভাই আপনার কাছে। সেটা হচ্ছে যে শুল্ক পুনর্বিবেচনার চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং চিঠিতে 3 মাসের জন্য 37% শুল্ক প্রস্তাব স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, শুধু 3 মাস কেন, সারা বছর নয়? 3 মাস এই জন্যই যে এটা নিয়ে তো একটা নেগোসিয়েশন করার একটা সুযোগ আছে। আপনার মার্কিন যুক্তরাষ্ট্র একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা বৈশ্বিক একটা সিদ্ধান্ত নিয়েছে। এটা শুধুমাত্র বাংলাদেশের স্পেসিফিক কোনো সিদ্ধান্ত না। বাংলাদেশের স্পেসিফিক একটা সিদ্ধান্ত হলে এটা এখানে আপনার বিষয়টা বাংলাদেশের জন্য কঠিন হয়ে যেত, কিন্তু যেহেতু এটা সারা বিশ্বেই আসলে জন্যই তাদের এই ট্যারিফ মেজারটা বিভিন্ন দেশের জন্য, সেখানে আনফর্চুনেট একটা ভিকটিম বাংলাদেশে হয়েছে, বাংলাদেশের পণ্যের উপর ট্যাক্সটা বেড়েছে। কিন্তু একটা বিষয় তো এর মধ্যে আলোচনায় এসেছে, সেটা হলো যে এই ট্যাক্স মেজারের কারণে স্বল্পোন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে, এবং স্বল্পোন্নত দেশগুলোর অনেকেই আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছেন যে তাদের বিষয়টা যেন পুনর্বিবেচনা করা হয়। বাংলাদেশও সেই দৃষ্টিকোণ থেকেই আসলে আবেদন জানিয়েছেন, এবং বাংলাদেশের সাথে মার্কিনীদের বাণিজ্য এত বিশাল না যে বাংলাদেশের এই বিষয়টা যদি পুনর্বিবেচনা করেও তাতে মার্কিন অর্থনীতিতে তার কোনো প্রভাব পড়বে, কিন্তু এটা যদি পুনর্বিবেচনা করা হয় সেটা বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু তার একটা বড় প্রভাব পড়বে। তো এটা নিয়ে যেহেতু নেগোসিয়েশনের একটা সুযোগ আছে, তো বাংলাদেশ এটাও হয়তো ধারণা করে যে বাংলাদেশের জন্য একটা নির্দিষ্ট একক কোনো দেশের জন্য আমেরিকা তার পলিসি বদলাবে না। সো বাংলাদেশ যদি এখানে আলোচনার মাধ্যমে এই ট্যাক্সটা কমিয়ে আনতে পারে, বা বাংলাদেশ নিজেরাও কিছু ট্যাক্স মেজার যদি নেয় এবং সেটা দিয়ে তাদেরকে কনভিন্স করতে পারে, তাহলে সেটা পারস্পরিক উভয়ের জন্য মঙ্গলজনক হবে। জি, বলবো এই চিঠিকে আপনি কীভাবে দেখছেন? না, এটা অবশ্যই পজিটিভলি দেখছি। শোনেন, বিষয়টা হলো কি, ট্যাক্স তো শুধু বাংলাদেশের উপরে আপনার ধার্য করে নাই, আপনার প্রতিদ্বন্দ্বী বেসিক্যালি তো আমরা গার্মেন্টস পণ্য বেশিরভাগ আমাদের যা রপ্তানি তার সম্ভবত 22 থেকে 25% আমরা শুধু ইউএসএতে রপ্তানি করি। সেই পণ্যের উপরে যদি ট্যারিফ 37% বৃদ্ধি পায়, কেউ কেউ বলছেন যে এটা আমাদের ক্ষতির কোনো কারণ নাই। কেন কারণ নাই? আপনার পণ্যের উপরে এই ট্যারিফটা যেটা আপনার বসিয়েছেন সেটা অ্যাড হবে, আপনি তো লস করে বিক্রি করবেন না, আর আপনার একার উপরে করে নাই। এই ভিয়েতনাম যারা এই গার্মেন্টস পণ্য রপ্তানি করে তাদের কিন্তু এর চাইতে বেশি নাকি ট্যাক্স নির্ধারণ করা হয়েছে, অন্যান্য দেশের উপরে করা হচ্ছে। এখন কম্পিটিটিভ যে দেশ আপনার, সেই দেশগুলো তাদের পণ্য লাগবেই। তো পণ্য যদি লাগে তো আমরা তো লস করে বিক্রি করবো না। যারা বিক্রি করবেন, মনে করেন $200 যেখানে ছিল সেখানে আপনি $210 করে দেবেন, $225 করে দেবেন। বিষয়টার পার্থক্যটা এই। তবে এটা না হলেই ভালো, এবং গভর্নমেন্টের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছে এটা হতে পারে, যেমন আরও ভালো হতো যদি 1-to-1 ডায়লগ হইতো, আলোচনা হতো মার্কিন প্রেসিডেন্টের সাথে, যেমন ভিয়েতনামের প্রেসিডেন্ট আলাপ করেছেন, দেখলাম আমি যে তারা কথা বলেছেন। সে কথা যদি বলতে পারতেন আমাদের প্রধান উপদেষ্টা, তাহলে বিষয়টা আরও ইফেক্টিভ হতো বা ভালো হতো বলে আমরা মনে করছি। হ্যাঁ, তবে এই চিঠির মতন এটা আমরা পজিটিভলি দেখছি। জি, বলছিলেন যে ডায়লগ বা আলোচনা করলে আরো ভালো হতো, তো সে ধরনের উদ্যোগ কি সরকার নিচ্ছে কিনা বা নেবে কিনা? সে ধরনের উদ্যোগ তো অবশ্যই নিচ্ছে। আপনারা দেখেছেন যে এটা নিয়ে পরশুদিন একটা জরুরি বৈঠক হয়েছে, এবং বৈঠক শেষে আপনার আমাদের বাণিজ্য উপদেষ্টা উনি কিন্তু বলেছেন যে এই দায়িত্বটা মাননীয় প্রধান উপদেষ্টা উনি স্বয়ং নিজে নিয়েছেন, মার্কিন প্রশাসনের সাথে উনি যোগাযোগ করবেন। এখন ওনার তো যোগাযোগের বিস্তৃতিটা অনেক ব্যাপক। মার্কিন প্রশাসনের সব দলের সিনেটর, কংগ্রেসম্যান বা ওমেন বলেন,
তাদের সাথে ওনার কিন্তু একটা ব্যক্তিগত পর্যায়ে একটা হৃদ্যতা আছে। এখন উনি ওনার এই অ্যাডভান্টেজটা কীভাবে কাজে লাগাবেন সেটা একান্তই ওনার সিদ্ধান্ত, কিন্তু যেহেতু উনি দায়িত্ব নিয়েছেন উনি নিশ্চয়ই আমেরিকান প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। এখন সেটা সরাসরি আমেরিকান প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করবেন নাকি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বা অন্য আরও যারা নীতি নির্ধারক আছেন তাদের মাধ্যমে যোগাযোগ করবেন, সেটা উনি নিশ্চয়ই সেটার একটা বিষয় উনি ভেবে দেখবেন। বলবে চিঠিতে যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশের শুল্ক সুবিধা দেওয়ার কথাও বলেছেন প্রধান উপদেষ্টা। তো এই যে এটাকে কিভাবে দেখছেন? যুক্তরাষ্ট্র ভাইস ভার্সা, নিশ্চয়ই তাদের পণ্য খুব কমই মানে আসে। হ্যাঁ হ্যাঁ, বা আমরা তো ম্যাক্সিমাম বেশিরভাগই আমরা গার্মেন্টস পণ্য রপ্তানি করি। হ্যাঁ, তাদের ওখানেও আছে, তাদের পণ্য আমাদের এখানে আসে না, একেবারে কম আসে, সেটাও না। তো এই যে ভারসাম্যটা বা এটা ভাইস ভার্সা, আপনি কিভাবে করছেন আমরা কিভাবে করব, সেটা দ্বিপক্ষীয় আলোচনার মধ্যে নির্ধারণ হলে প্রত্যেকেরই ব্যাপার আছে। যদিও আমাদের এখানে কম আর কি, তাদের রপ্তানিটা কম আর কি। জি ভাই, আপনার আপনার কাছে আসছি যে এই যে ঢাকায় যে বিনিয়োগ সম্মেলন চলছে, প্রথম অধিবেশনে নতুন উদ্যোক্তাদের জন্য মূলধন সহায়তায় 8 থেকে 900 কোটি টাকার স্টার্ট আপ ফান্ডের কথা বলা হয়েছে। তো এটা আসলে কিভাবে দেয়া হবে বা খরচ করা হবে? প্রথম কথা হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস উনি কিন্তু প্রথম থেকেই সবাইকে এন্টারপ্রেনার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। উনি বলছেন যে তোমরা চাকরি না খুঁজে উদ্যোক্তা হও, তরুণদেরকে উনি সেই আহ্বানটা প্রথম থেকে জানাচ্ছেন। তো এই আহ্বানটা যে কথার কথা নয় বা শুধু একটা আহ্বান জানিয়ে উনি ওনার দায়িত্বটা শেষ করে দিয়েছেন, বিষয়টা যে সেরকম না, সেটার একটা আমরা দৃষ্টান্ত দেখতে পারি এটার মাধ্যমে, এই যে এই তহবিল ঘটনার মাধ্যমে। এখন এটা বাংলাদেশ ব্যাংক এটার দায়িত্ব নিয়েছে, বাংলাদেশ ব্যাংকই আসলে সিদ্ধান্ত নেবে এই টাকাটা তারা কীভাবে ডিসবার্স করবে বা কারা এইটার জন্য এলিজিবল হবে। বলবে আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে এই যে স্টার্ট আপ ফান্ড 8 থেকে 900 কোটি টাকার, তো বাংলাদেশের অতীতে যেটা দেখা গেছে মানে তহবিল মানেই যে তসরুপের একটা বিষয় থাকে। তো এই তহবিল যাতে সঠিকভাবে গুরুত্বপূর্ণ, বিগত দিনে খুবই বাজে নজির আছে এইগুলা নিয়ে। হ্যাঁ, এই পৃথিবীর বিভিন্ন শহরে, ইউরোপে, আমেরিকার বিভিন্ন শহরে এই বিনিয়োগ মানে সম্মেলনের নাম করে একটা গ্রুপ যে রাষ্ট্রের 17 কোটি অপচয়, ওই যে সুলাইমান সুকন্যা একটা কি ছিল, একটা ক্লাউন, হ্যাঁ ও, তারপরে এগুলোর সাথে স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, আমি নাম ধরেই বলতে পারি, শিবলি, রুবায়েত, চট্টগ্রাম, এদের মাধ্যমে এগুলো হতো। এক ঝাঁক লোক ওখানে দিয়ে নাচতো গাইতো, ফলাফল তো অশ্বডিম্ব। তবে এবারকার বিনিয়োগ সম্বন্ধে তো আমাদের দেশে হচ্ছে, এবং যে ফান্ডটা আমরা বিশ্বাস করি এটা যদি পজিটিভলি ইউজ হয় বা এটা ইফেক্ট, যদিও একটা সময় লাগবে, হঠাৎ করেই এটা আকৃষ্ট হবে না। আর একটা বিষয় আছে, যারা বিনিয়োগ করতে চায় তারা একটা স্টেবল গভর্নমেন্টও কিন্তু চায়। হ্যাঁ, ইলেক্টেড গভর্নমেন্ট, তারা একটা সাময়িক গভর্নমেন্টের সাথে কতটুকু আগ্রহী হবে, কী হবে। তবে শুরুটা যে হলো, এটা নিশ্চয়ই আমরা যেটা পজিটিভ সেটা বলবো, এটা নিশ্চয়ই আমরা ইতিবাচকভাবেই দেখছি। আমরা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। ফিরছি, আলোচনা যাচ্ছে আজাদ ভাইয়ের কাছে। আজাদ ভাই, মে মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে জুলাই ঐকমত্য কমিশন প্রতিবেদন দেবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। তারপরের প্রক্রিয়াটা কি হবে? আমরা যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হবে, সেই বিষয়গুলো কীভাবে বাস্তবায়ন হবে সেটার একটা আউটলাইন তো তৈরি করতে হবে। এবং কিছু ক্ষেত্রে কিছু বিষয় থাকবে যেগুলো সরাসরি সংবিধানের সাথে সম্পর্কিত, সেগুলো কীভাবে বাস্তবায়ন হবে তারও একটা রূপরেখা ওনারা দেবেন। এবং এই রূপরেখার আলোকে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে, এবং তারপরেই হয়তো নির্বাচনের দিকে সরকার যাবে। তো আজাদ বলবই, এই যে জুলাই শেষে ঐকমত্য কমিশন প্রতিবেদন দিবে, তো তারপরে আপনারা কি ধরনের এটা বাস্তবায়নটা কি হবে চান? বাস্তবায়নটা তো গভর্নমেন্টের উপর ডিপেন্ড করতেছে। আমরা যেটা চাই, এই সময়ের মধ্যে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এর আগে সময় ক্ষেপণ না করে, একটা ঘন্টা, একটা মিনিট ক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব সংস্কারগুলো করা। বিষয়টা এরকম বলা হচ্ছে যে বিএনপি মনে হয় সংস্কারের বিরুদ্ধে, বিষয়টা তা না। ধরেন এই গভর্নমেন্ট থাকলো 2 বছর, 3 বছর, 5 বছর, তারপরে কি বাংলাদেশ, এই দেশে সংস্কার বন্ধ হয়ে যাবে? এটা কি হয় কোনোদিন? এটা তো হবে না, সংস্কার তো চলতেই থাকবে। আমরা বলছি যে সংস্কার, নির্বাচন কোনোটার মানে বিরুদ্ধ না, কোনোটার শত্রু না, প্রত্যেকটাই সংস্কার চলবে,
নির্বাচনের কাজ চলবে, আপনার সবকিছুই চলতে হবে, উন্নয়নের কাজ চলবে, হ্যাঁ, বা আলোচনা চলবে, ডায়ালগ চলবে, সবকিছুই চলবে এবং দ্রুততম সময়ে নির্বাচন বা সংস্কারের বিষয়গুলা মৌলিক যে কিছু কিছু সংস্কার তো অলরেডি হয়ে গেছে, যেমন আপনার তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, সেই বিধানটা আমাদের ছিল না, একটা বিরাট ব্যাপার, এটা সংস্কার একটা বড় অংশ, সেটা আমরা সন্নিবেশ করতে পেরেছি বা ফিরিয়ে আনতে পেরেছি, এটা একটা বড় সংস্কার আমি বিশ্বাস করি। আমাদের একটা কমিশন আমরা তৈরি করতে পেরেছি, এটা একটা অত্যন্ত বড় সংস্কার। তারপরে এই যে রাজনীতি বা রাজনৈতিক নেতৃত্বের মধ্যে একসময় আপনি দেখছেন না বিদ্বেষী যে টকশোতে মারামারি হানাহানি মানে নানান ধরনের মানে একটা পরিবেশ ছিল না, এটাও তো একটা সংস্কার হয়েছে, সেটা তো হয় না এখন, আমরা দেখছেন না। এই যে টেলিভিশন খুললেই আমরা দেখতাম খিস্তিখোর বিদ্বেষ, এইটা প্রফেসর ইউনূসকে চুবাইতে হবে, খালেদা জিয়া চোর বাটপার এতিমের টাকা মেরে খেয়েছে, এই যে হাসান মাহমুদ ক্লাউন, ওবায়দুল কাদের, আরাফাত গংদের যে বিষয়গুলো আপনারা দেখছেন রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে সেই বাস্তবতা আছে। আমি বিশ্বাস করি যে অনেকগুলো সংস্কার যেটা ইতিমধ্যেই আমাদের অ্যাচিভ করে ফেলেছি, আরও অনেকগুলো বাকি আছে, সেইগুলো হবে, এর মধ্যেও হবে, এর পরেও হবে। সেই জন্য সংস্কার আর নির্বাচন, সংস্কার আর গণতন্ত্র কোনোটার সাথে কোনো বৈপরীত্য নাই। বিএনপিও সংস্কার বিরোধী না, আমরা এই সংস্কারের কথা, যে সংস্কার, এই সংস্কার নিয়ে আমরা 16 বছর লড়াই করেছি। আমরা এই যে 31 দফা যেটা, সেটা আরো 3 বছর যখন কেউ সংস্কার নিয়ে কথা বলে নাই তখন আমরা বলেছি। সেই জন্য আমাদের সাথে সংস্কারের কোনো বিরোধ নাই, বৈপরীত্য নাই। বাংলাদেশে নতুন রাজনীতি, পুরোনো দিনের অনেক ভুল ভ্রান্তি বৈপরীত্য আমাদেরও থাকতে পারে নিশ্চয়ই, হ্যাঁ, আর আওয়ামী লীগ তো সেটা শেষই করে দিয়েছে সবকিছু। এখন আমরা নতুন করে চিন্তা করছি, নতুনভাবে আমাদের মানে দায়িত্ব আছে, কর্তব্য আছে দেশের প্রতি, মানুষের প্রতি। অনেক রক্ত, অনেক সংগ্রাম, অনেক ত্যাগ শেষ করে আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এখান থেকে আমরা পেছনে যেতে চাই না, আমাদেরকে সামনের দিকে যেতে হবে। রাজনৈতিক দল হিসেবে আমাদের সেই কর্তব্যবোধ, দায়িত্ববোধ আছে। আচ্ছা, আপনার কাছে আসছে যে ছাত্রদের অনেকেই এবং একটি রাজনৈতিক দল এনসিপি, তারা দাবি তুলেছে আগে সংস্কার, বিচার, তারপর নির্বাচন। তো তাদের এই দাবিকে আপনি কীভাবে দেখছেন? এটা তো সবারই দাবি, এটা তো বিএনপিরও দাবি। সংস্কার করতে হবে এবং সংস্কার করে নেবে এবং বিচার করতে হবে, তারপর নির্বাচন করতে হবে। সংস্কার বাদ দিয়ে নির্বাচন করার জন্য তো কোনো রাজনৈতিক দল বলেনি। এটা ছাত্ররা যেমন বলেছেন, একটু আগে বাবুল ভাই ওনারাও বলছিলেন যে ওনারা তো এটার বিপক্ষে না, এটা সবারই দাবি, বিচারটাও সবার দাবি। কিন্তু বিচার তো কখনো শর্তযুক্ত হয় না, বা বিচারের জন্য কোনো কিছু শর্ত আসলে আরোপ করলে সেটা কতটা বাস্তবসম্মত সেটাও ভেবে দেখার বিষয় আছে। বিচার একটা স্বাভাবিক প্রক্রিয়াতে বিচার চলবে। বিচার কার্যের জন্য অন্য সব কিছু থেমে থাকবে কিনা এটা রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক দলগুলো সবাই মিলে যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে সেভাবেই সরকার কাজ করবে। তবে এটা ঠিক যে সংস্কার কার্যক্রম এটা যেভাবে চলমান আছে সেটা চলমান থাকবে এবং এই দাবিটা অ্যাকচুয়ালি সবগুলো রাজনৈতিক দলের, এবং আসলে যেহেতু সবগুলো রাজনৈতিক দলের, সেই হিসাবে আমরা ধরে নিতে পারি যে এই দাবিটা আসলে দেশের প্রত্যেকটা মানুষেরও, যে সংস্কার হইতে হবে। আগের যে সিস্টেমে শেখ হাসিনা, প্রথম কথা হলো যে সিস্টেমটা ছিল, সেই সিস্টেমগুলোতেই অনেক দুর্বলতা ছিল। তারপরে যে সিস্টেমগুলো দুর্বল, যে সিস্টেমগুলো, সেগুলোকেও একেবারে মানে এমনভাবে ধ্বংস করা হয়েছে যে আসলে ওই সিস্টেমগুলো রেখে আসলে নতুনভাবে কোনো রাজনৈতিক বন্দোবস্ত করা সম্ভব না। তো এখানে পরিবর্তন অবশ্যম্ভাবী এবং পরিবর্তনটা প্রয়োজন, এবং এই প্রয়োজনটা সবাই উপলব্ধি করে এবং সবাই সমর্থনও করে, এবং এটা বাস্তবায়নের জন্য সবাই সহযোগিতা করছে, সেটাও আমরা দেখছি। তো এখন যেহেতু সবার দিক থেকে এই দাবিটা আছে, সেই কাজটা চলছে এবং আমরা বিশ্বাস করি যে সেই কাজটা খুব দ্রুতই হয়তো শেষ হয়ে যাবে এবং তারপরেই নির্বাচনটা আয়োজন করা হবে। আর নির্বাচনের আয়োজনের জন্য বা নির্বাচন কমিশন আছেন, তাদেরকে ফ্যাসিলিটেট করবে অবশ্যই সরকার, কিন্তু বিচারটা পুরোপুরি সরকারের উপর নির্ভর করে না, কারণ এটা আসলে আদালতের উপর নির্ভর করে। আদালত কোন গতিতে কাজ এগিয়ে নেবে সেটা একান্তই আদালতের ভূমিকার উপর নির্ভর করবে। এখানে সরকার যেটা করতে পারে, তদন্ত কাজে সরকারের যে তদন্ত সংস্থাগুলো আছে তাদের কাজটাকে এক্সপিডিয়েট করতে পারে বা তদন্তগুলো দ্রুত শেষ করে যাতে বিচারের কাজটা ত্বরান্বিত করা যায়, সেই চেষ্টাটা সরকার করতে পারে এবং আমরা মনে করি যে সেই কাজটা সরকার অলরেডি করছে। বলবই, আপনারা তো ঐকমত্য কমিশনে আপনাদের প্রস্তাবনাগুলো জানিয়েছেন যে কী কী বিষয়ে একমত, কী বিষয়ে দ্বিমত, সব বিষয়ে মন্তব্য নেই। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে কতটুকু সংস্কার শেষে আপনারা নির্বাচন চান? এটা তো আসলে বায়বীয় ব্যাপার, যেটা বলা হচ্ছে সংস্কার এখন কতটুকু সংস্কার করবেন, কি সংস্কার, এটা তো কোনো রূপরেখা পাচ্ছি না। প্রবলেমটা এই জায়গায়, টোটালি একটা বায়বীয় ব্যাপার। সংস্কার করে নির্বাচন,
আপনি যদি বলতেন স্পেসিফিক যে এই সংস্কার এতটুকু সংস্কার করে, সংস্কার তো শেষ হচ্ছে না, লম্বা ব্যাপার সংস্কার, গোটা সংস্কারটা। এখন আপনি কতটুকু সংস্কার করবেন বা কি সংস্কার করতে চান সেই বিষয়গুলো আপনি বললে তখন এটা নিয়ে কথা বলা যায়। এখন এটা কমন একটা কথা আছে, সংস্কার শেষ করে, তো সংস্কার শেষ হয়ে গেলে এরপর কি আর সংস্কার থাকবে না? কারণ আপনি কতটুকু সংস্কার করতে চান, কি করতে চান, আপনার রূপরেখা কি? প্রশ্ন রয়ে যায়। নির্বাচন 1 মাস পরে হবে, 2 মাস পরে হবে, বা 1 মাস আগে হবে, 3 মাস আগে হবে, বিষয়টা সেটা না। মানুষ চাচ্ছে একটা আপনার রূপরেখা, সেই জায়গাটা একটা ধোঁয়াশা একটা। আর আপনি যেটা বলছেন যারা বলছে যে বিচার শেষ না করে, এটা একেবারে আত্মঘাতী বা স্ববিরোধী কথাবার্তা। ওই পুরনো কথা আছে না যে জাস্টিস হারিড জাস্টিস বাড়িড, আর জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড, যে কথাটা বাস্তবতা। বিচার ব্যবস্থার উপর তো আপনি কথা বলতে পারবেন না। ওই যে আপনি যদি একেবারে তড়িঘড়ি করেন তাহলে একটা বিচার, বিগত দিনে আমাদের দেশের নজির আছে, 8 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর, হ্যাঁ, এটা শেষ করা যায়? এটা তো শাহবাগের মতো ব্যাপার হয়ে গেল। হ্যাঁ, ফাঁসি চাই, হ্যাঁ, সকালবেলা ফাঁসি হয়ে গেল। হ্যাঁ, এই দেশের জন্য তো আমরা লড়াই করিনি, এই বাস্তবতার জন্য লড়াই করি। আপনি যখন কথা বলবেন আপনাকে বাস্তব ভিত্তিক কথা বলতে হবে। হ্যাঁ, আর সংস্কার আপনি করবেন, অবশ্যই করেন, কতটুকু করবেন, কতটুকু আপনি করতে চান সেই বিষয়গুলো বলেন। কারণ সংস্কার শেষ না করে নির্বাচন, কি সংস্কার শেষ না করে নির্বাচন হবে না আমি জানি না। আজিজ ভাই, বাবুল ভাই বলছিলেন যে রূপরেখা নিয়ে নির্বাচনের একটা ধোঁয়াশা আছে, তো আসলে নির্বাচনটা কবে হচ্ছে? জুন থেকে, ডিসেম্বর থেকে জুন, মানে কেন স্পষ্ট করা হচ্ছে না? কারণ এখন পর্যন্ত আমরা জানি না, ওই যে উনি বলছে যে কি সংস্কার করবেন, কি এটা যতক্ষণ পর্যন্ত নির্ধারিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো কিছুটা স্পষ্টতা থাকে, সেই জন্য এই সময়টা এভাবে নির্ধারণ করা হয়েছে। এটা কে নির্ধারণ করবে? এটা তো সরকার পক্ষ থেকে অলরেডি বলা হয়েছে যে আপনার নির্বাচনটা কোন সংস্কার, কতটুকু সংস্কার হলে নির্বাচন ডিসেম্বরে হবে, কতটুকু বেশি সংস্কার চাইলে নির্বাচন জুনে হবে, এটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এখন তো সংস্কার প্রস্তাবগুলো মাত্র রাজনৈতিক দলগুলো জমা দিয়েছে এবং সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং সেগুলো নিয়ে একটা রাজনৈতিক ঐক্যমতে আসার চেষ্টা করা হবে, এবং সেজন্য যে কমিশনটা করা হয়েছে সেটার নামও দেওয়া হয়েছে ঐক্যমত্য কমিশন, এবং এটা একটা নির্দিষ্ট মেয়াদও ঠিক করে দেওয়া হয়েছে। এমন না যে বিষয়টা একেবারে আনলিমিটেড একটা টাইম দেওয়া হয়েছে যে তুমি যতদিন পর্যন্ত ঐক্যমত্য না হবে ততদিন পর্যন্ত আর কোনো প্রক্রিয়া এগোবে না, তো বিষয়টা ওইরকম না। তো একটা নির্দিষ্ট মেয়াদের মধ্যে তাদেরকে একটা কতটুকু ইউনিটি, কোন ইস্যুতে একটা রাজনৈতিক দলগুলোকে এক কাতারে রাখা যায় সেগুলো নিয়ে তারা কাজ করছে, এবং যখন এই বিষয়টা যখন ফয়সলা হয়ে যাবে তারপরেই তো বাস্তবায়নটা শুরু হবে, এবং তখন কতটুকু বিষয়ে আপনার একমত হলো, কোন প্রস্তাবটাতে তারা একমত হলো সেটা যখন আমরা বুঝতে পারবো তখন আমরা এটাও বুঝতে পারবো যে এই প্রস্তাবগুলো আসলে কি একটা কলমের খোঁচাতে বাস্তবায়ন সম্ভব, নাকি এটা নিয়ে আরও আলাপ আলোচনার সুযোগ আছে, বা এটার জন্য সংবিধান সংশোধন প্রয়োজন হতে পারে, বা সেজন্য আমরা অপেক্ষা করব, বা এটার জন্য রেফারেন্ডাম প্রয়োজন হবে কিনা, এগুলো তো তখন আসলে নির্ধারণ করা হবে। এখন এটা নিয়ে যদি আমি অগ্রিম কথা বলি, এবং আমি একটা যেহেতু কিছু লোক চাচ্ছে যে নির্বাচনের এখনই একটা তারিখ দিয়ে দেওয়া হোক, তাহলে সব কিছু বাদ দিয়ে একটা নির্বাচনের তারিখ দিয়ে দিলে তাহলে তার ওইটা যে নির্বাচনের জন্য মানুষ আসলে ফাইট করেছে সেই নির্বাচন হবে না এটা। তার মানে কি রাজনৈতিক দলগুলোর সাথে আবার আলোচনার পরেই আপনারা মানে নির্বাচনের দিন তারিখ এগুলি? রাজনৈতিক দলগুলোর সাথে তো আলোচনা চলছে, আবার এমন না যে আলোচনাটা থেমে গেছে আবার নতুন করে আলোচনা হবে, এটা চলমান প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াটা গতকালকেও একটা রাজনৈতিক দলের সাথে মিটিং হয়েছে, প্রায় 1-2 দিন পরই কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং হচ্ছে, এবং মিটিং হওয়ার পরে সবার মতামতটা তো না, সবাই তো মতামত দিয়েছে, তাদের দেওয়ার পরে এখন এখানে তো শুধু তারা বলেছে যে এই প্রস্তাবটাতে আমরা সম্মত, এই প্রস্তাবটাতে সম্মত না। এখন যেই প্রস্তাবগুলোতে কেউ সম্মত, কেউ সম্মত না, সেগুলো নিয়ে একটা তাদের মধ্যে পারস্পরিকভাবে আলোচনা করেও তো যদি দেখা যায় যে হ্যাঁ তাদের একটা জায়গায় পৌঁছানো যায় যাতে করে সবাই সম্মত, তাহলে তখন সেটা নিয়ে কাজ করা যাবে। বলবো আপনার কাছে আসছি যে এই যে সংস্কার প্রস্তাব যেটা চূড়ান্ত হবে, এটা বাস্তবায়নের প্রক্রিয়াটা কী হবে? আপনার এনসিপি বলছে তারা গণপরিষদ নির্বাচন চায়, তো আসলে এই বাস্তবায়ন প্রক্রিয়াটা কীভাবে করবেন? আমি জানি না, সবকিছুর মধ্যে একটা ধূম্রজাল, টোটাল বিষয়গুলোর মধ্যে একটা ধূম্রজাল। তারা কি গণপরিষদ নির্বাচন চায়, রিপাবলিক চায়, কি চায়, এটা সরকার কিভাবে নিচ্ছে না নিচ্ছে আমি জানি না। বেশি সংস্কার কি আর কম সংস্কার কি, এরও কোনো সংজ্ঞা আমার কাছে জানা নাই। এই টোটাল বিষয়টা নিয়েই মানুষের মধ্যে একটা অবিশ্বাস, সন্দেহ বা ধূম্রজালের একটা বাস্তবতা কিন্তু আছে। এই বিষয়গুলো পরিষ্কার আমরা বলতে পারবো না, বা আমরা সরকারের যারা আছে তারা বলতে পারবে কিনা বা বলবে কিনা সেটা আমরা জানি। ওই প্রশ্নটা ওই জায়গাতেই। হ্যাঁ,
আমরা কিন্তু আমাদের জায়গাতে একে আছে। আমরা 15 বছর যাবত যে কথাটা বলছি যে একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা চাই, একটা ইনক্লুসিভ ইলেকশন আমরা চাই, একটা লেভেল প্লেইং ফিল্ড আমরা চাই, একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা চাই। আমরা কিন্তু আমাদের জায়গাতে ঠিকই আছি, হ্যাঁ। এবং এই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের অসংখ্য মানুষ শহীদ হয়েছে, 5 তারিখের আগেও হয়েছে, তার আগে 15 বছর ব্যাপী আমার অসংখ্য সহযোদ্ধা আত্মাহুতি দিয়ে দিছে, হ্যাঁ। গুম হয়ে গেছে, নিপীড়নের শিকার হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে, পঙ্গু হয়েছে, দেশান্তর হয়েছে। দাবি যে একটা গ্রহণযোগ্য নির্বাচন, একটা ইনক্লুসিভ ইলেকশন। সেই ইলেকশন 5 তারিখেও গেছে, হাসিনাও পালাই গেছে, কিন্তু সেই ইলেকশনের একটা সুনির্দিষ্ট জায়গা বা সেই ইলেকশনের আলো বা সেই টানেলের শেষে সেই আলোর দেখা এখন আমি করতে পাইনি। এখন আপনি আমাকে স্বপ্ন দেখাচ্ছেন, আপনি সংস্কার করবেন, আপনি এটা করবেন, আপনি ওটা করবেন, আপনি ভালো ইলেকশন দিবেন। এই ইলেকশনের জন্যই তো, এই নির্বাচনের জন্যই তো মানুষ আত্মাহুতি দিল। এখন এটার পরে কতক্ষণ মানুষ ভরসা করবে, কতক্ষণ আপনার জন্য অপেক্ষা করবে? আপনি কি সুনির্দিষ্ট সংস্কার করবেন? বড় সংস্কার কি, ছোট সংস্কার কি, বা এই কি ইলেকশনের জন্য কি আপনার ওই গণপরিষদ নির্বাচন, এই যে নানান ধরনের বাস্তবতা, নানান ধরনের বিষয়গুলো সামনে আনা হচ্ছে, এটা খুবই অযৌক্তিক, অনাকাঙ্ক্ষিত এই বাস্তবতা। এর জন্য আসলে আমি মনে করি না যে মানুষ আত্মাহুতি দিতে বা রক্ত দিয়েছে। মানুষের বিষয়গুলো মানুষের কাছে চেঞ্জ হবে। মানুষদের কাছে আপনি তো গণভোট নেন নাই যে মানুষ কি সংস্কার চায়, কতটুকু সংস্কার চায়, বেশি চায় না কম চায়, হ্যাঁ। মানুষ এখন ইলেকশন চায় না পরে চায়, মানুষ গণপরিষদ চায় না রিপাবলিক চায় না কি চায়, সেই গণভোট আপনি নিয়েছেন। সমস্ত মানুষের কথা তো আপনি বলতেন না। হাসিনা ওই সব কথা বলে বেড়াইতো রাইতে, হ্যাঁ, যে আমরা কি অধিক উন্নয়ন কম গণতন্ত্র, আমরা গণতন্ত্রের মধ্যে আছি। বাংলাদেশের সংবিধানে কি লেখা ছিল যে রাতের বেলায় ভোট হবে? হয়েছে তো, হাসিনা ইচ্ছা মতো করেছে। এখন আপনি যত সংস্কার করেন, যাই করেন, আপনাকে রাজনৈতিক দলের কাছে আসতেই হবে। দিন শেষে যদি আপনি গণতান্ত্রিক হন, গণতন্ত্রের ন্যূনতম সিটে ফোটা আপনার মধ্যে থাকে, আপনি যতই অবিশ্বাস করেন আর যাই করেন, রাজনৈতিক নেতৃত্বের কাছে আসতে হবে। এখন ধরেন সব রাজনৈতিক নেতৃত্ব, আপনি সব সংস্কার সুন্দর করে করে দিলেন, রাজনৈতিক নেতৃত্ব যায় যদি এগুলো ছুঁড়ে ফেলে দেয় হাসিনার মতো, আপনি কি করবেন? সেই জন্যে আপনাকে একটা জায়গায় শোনেন, আমরা ভালো আছে মন্দ আছে, আমাদের সব কিছু খারাপ আছে কি আছে, এবং এই 16 বছরে হাসিনা আমাদেরকে একেবারে খাদের কিনারে নিয়েছে। আমাদের ভালো কিছুও তো আসছিল, সব যে খারাপ তা না। আমরা একটা জায়গায় এসে এখন দাঁড়িয়েছি, আমরা অনেক কিছু দেখেছি। গণতন্ত্রের প্র্যাকটিসই এটা, যে প্র্যাকটিসের মধ্যে দিয়ে 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 গণতন্ত্র অগ্রসর হয়। আমরা অনেক কিছু দেখে শুনে, এই যে বিএনপি 31 দফার কথা বলেছে, কোনো রাজনৈতিক দল এর আগে বলেছে? আমরা তো বলেছি। বিএনপির মতো রাজনৈতিক দল, আপনারা যারা বলেন যে বিএনপি ক্ষমতায় যাবে, আমরা বলছি যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, এই কথা বিএনপি বলতে পারে। পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না। বিএনপির মতো জায়গা থেকে কেউ বলছে, আগে তো আমরা বলিনি, এখন বলছি, তার মানে পরিবর্তন হয়েছে, হবে। আচ্ছা, আপনার কাছে আসছি যে বাবুল ভাই একটা প্রশ্ন উত্থাপন, একটা আলোচনা তুলেছেন যে নির্বাচনের জন্য মানুষ আত্মাহুতি দিয়েছে। আপনি কি নির্বাচনের জন্য শুধুমাত্র আমি বলবো না, গণতান্ত্রিক বাস্তবতা, নির্বাচন তো বটেই, গণতন্ত্র তো নির্বাচন ছাড়া হবে না, প্রথম উপসর্গ। জি, উনি একটা কথা বলেছেন যে সব রাজনৈতিক দল যদি এটা আবার পরবর্তীতে ছুটে ফেলে দেয়, আপনি কি করবেন? এটা আমার কাছে মনে হয়েছে যে এটা আগের সরকারের ভাষার মতোটা অনেকটা, যে আপনি কি করবেন। এটাও তো সত্যি কথা যে রাজনৈতিক দল যদি এটা ছড়ে ফেলে দেয়, জনগণ কি করতে পারে সেটা তো আপনার আগের যারা দীর্ঘদিন জনগণের উপর দুঃশাসন চাপিয়ে দিয়েছে, তাদের কি পরিণতি হয়েছে সেটা তো দেখেছেন। তারপরে সেটা, এবং সেটা তাদের উপর যে এটা তো দেশের মানুষই আসলে এই বিপ্লবটা করেছে, সে তার মত পথ যেমনই থাকুক, দেশের মানুষই কিন্তু এই রাজনৈতিক দল যখন বাড়াবাড়ি করে, রাজনৈতিক দল যখন মানুষের মনের কথাটা শোনে না, যখন রাজনৈতিক দল তার স্বৈরাচারী চিন্তা ভাবনা মানুষের উপর চাপিয়ে দেয়, তখন রাজনৈতিক দলের কি পরিণতি হয় সেই উদাহরণের জন্য তো আমাদের খুব বেশি দূরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু তাদের সদিচ্ছাও তো দরকার আছে। তাদের সদিচ্ছার জন্যই তো রাজনৈতিক দল মানে তো বাংলাদেশের একটা রাজনৈতিক দল না। রাজনৈতিক দল অবশ্যই বেশ কটা রাজনৈতিক দল আছে, যারা বড় বড় রাজনৈতিক দল আছে, তাদের সবার সদিচ্ছাকে এক জায়গায় নিয়ে এসে যাতে একটা সুন্দর নির্বাচন করা যায়, সেই চেষ্টাটাই তো চলছে আমাদের দেশে। এখন কারো ক্ষেত্রে মানে আলোচনাটা এমন দাঁড়িয়ে গেছে যে রাজনৈতিক দল মানে একটা রাজনৈতিক দল, আর বাকিগুলো আসলে কেউ কিছু না, এবং তারা যেটা দাবি করবে সেটাই মেনে নিতে হবে, সেটা মেনে নিলেই আসলে সবকিছু সুন্দর, আর যদি মেনে না নেন তাহলে আসলে আপনার কোনো কিছু সুন্দর না। এই ধরনের চিন্তাটাও কিন্তু এক ধরনের অগণতান্ত্রিক চিন্তা আমি মনে করি। আচ্ছা, এই যে জনগণ কি চায়, জনগণের ম্যান্ডেট নিয়েছেন আপনি, খালি আপনি জনগণের দোহাই দিচ্ছেন। জনগণ কি চায়, আপনি কার জন্য সংস্কার করবেন? জনগণ যদি আপনার সংস্কার গ্রহণ না করে, আপনি কি সেই ম্যান্ডেট নিয়েছেন জনগণের? জনগণ কি চায়? জনগণ আপনার মতো করে সংস্কার চায় না, জনগণ তার মতো সংস্কার চায়। এর রূপরেখা কি? আপনি সব জনগণের দায়িত্ব কে আপনাকে দিয়েছে? কোথা থেকে আপনি পেয়েছেন? সেটার জন্য তো কেউ কোথা থেকে নেই। আমি বলছি আপনি আপনার মতো করে সংস্কার চিন্তা করেন। বিএনপি তো আপনার আগে সংস্কারের প্রস্তাব দিয়েছে,
সংস্কারের কথা বলেছে। কারণ আপনাকে গ্রহণ করবে না আমাকে গ্রহণ করবে সেটা জনগণের উপর ছেড়ে দেন না কেন আপনি সমস্ত জনগণের, বিএনপি আপনি একটা রাজনৈতিক দল, মানুষ তো এটা বলছে যে অন 11-এর ভূত এদের উপর চেপে বসেছে। 2008 সালে নির্বাচনকে ম্যানিপুলেট করা হয়েছে, 13 সালে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসতো, 14 সালে বিএনপিকে আসতে দেওয়া হয়নি, 18 সালে যদি নির্বাচন হতো বিএনপি ক্ষমতায় আসতে দেওয়া হয়নি, 24 সালে যদি নির্বাচন হতো বিএনপি ক্ষমতায় আসতো, আপনি আসতেন না, বিএনপি আসতো বলা হয়, আসতে দেওয়া হয় না। আপনি এখনই তো সেই কাহিনী শুরু করছেন, মানুষের অধিকার সংস্কারের কথা বলে বলে আপনি ক্ষমতার মজা পেয়ে বসেছেন আর মাথুরি ঘুরাচ্ছেন। সংস্কার সংস্কার সংস্কার, এই সংস্কার মানুষ গ্রহণ করে কিনা? আপনি মানুষের ম্যান্ডেট নেন, আসেন ফিল্ডে আসেন, ময়দানে আসেন, আপনি মানুষের জন্য সংস্কার করবেন, রাজনৈতিক দলের জন্য সংস্কার করবেন, আর সব রাজনৈতিক দলকে আপনার পোষা রাজনৈতিক দল। আচ্ছা, আপনি বাবুল ভাইয়ের কথাগুলোর আপনি জবাব দিতে পারবেন। আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে ছাত্রদের প্রতিনিধি সরকারে আছে, আবার তারাই আবার রাজনৈতিক দল গঠন করেছে, অনেকেই এটাকে সমালোচনা করছেন, এর আসলে জবাব কি সরকারের কাছে? ছাত্রদের প্রতিনিধি আছেন কিন্তু তারা রাজনৈতিক দল গঠন করেছেন, এটা তো আমি মনে করি যে তথ্য হিসেবে সঠিক নন। যারা এখনো সরকারে আছেন তারা তো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। নাহিদ ইসলাম তো সরকার থেকে পদত্যাগ করে রাজনৈতিক দলে যোগ আসিফ মাহমুদ তো এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের সাথে নেই, কিন্তু ছাত্রদের প্রতিনিধি হিসেবে সরকারের অংশ, ছাত্রদের প্রতিনিধি হিসেবে তো সরকারে থাকবেন, কারণ ছাত্ররা একটা রাজনৈতিক বিপ্লব সংগঠিত করেছেন, তাই না? যারা রাজনৈতিক একটা বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন তারা রাজনীতিতে সরকারের অংশীদার হবেন না, যারা বিপ্লবে সরাসরি ভূমিকা রাখেননি তারা সরকারের অংশীদার হবেন। তো এটা কতটুকু যৌক্তিক? আমি আসলে এ ধরনের বিতর্ক আমি মনে করি না যে খুব বেশি যৌক্তিক। আসলে এখন আমাদের যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে একটা সুন্দর রাজনৈতিক সিস্টেম তৈরি করে যারা জনগণ যাদেরকে চাইবে, আবারও জনগণের কথায় আসতে হয়, তাদের কাছে রাজনৈতিক বা দেশ পরিচালনার ভারটা তুলে দেওয়া, সেটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এখন এই কোনো বিষয়ে যদি আপনি বিতর্ক সৃষ্টি করার জন্য যদি অহেতুক বিতর্ক সৃষ্টি করতে চান, আপনি যদি 1-11-এর অনেকের মধ্যে আসলে ভূত দেখার কিন্তু কিছু এটা একটা অভ্যাসেরও বিষয় আছে। কেউ একটু খুব সাধারণ বিষয়ে অনেক ধরনের ভূত দেখে। আসলে ভূত না দেখে ইতিবাচকভাবে যদি সবকিছু চিন্তা ভাবনা করা যায় তাহলে আসলে সবকিছু ইতিবাচক ভাবেই সমাধান করা সম্ভব। আমরাও চাই জাতীয় ঐক্যের মাধ্যমে সবকিছু সমাধান হোক। বলবো একেবারেই মানে আমি বলি সরকারকে আমরা সাপোর্ট দিয়েছি, সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি নাই, কিন্তু যেই ধরনের নেক্সাস বা যেই ধরনের প্রক্রিয়া তৈরি হচ্ছে মানুষের মধ্যে সন্দেহ আবিষ্কার, এই যে ভাই বললেন, কালাম আজাদ ভাই বললেন যে সরকারের প্রতিনিধি না, বৈষম্যবিধি ছাত্রদের মধ্য থেকে তো এখনো সরকারে আছে 3 জন। আচ্ছা ধরেন বিএনপির 3 জন যদি সরকারে থাকতো, তারা যদি দল থেকে পদত্যাগ করে কইতো আমরা এখন বিএনপি টিএনপি নাই, তাহলে কি সেটা আপনি গ্রহণ করতেন? এটা হলো বায়বীয় হালকা বক্তব্য। বৈষম্য সরকারের অংশ যারা আছে তারাই আবার রাজনৈতিক দল, এবং সেটা সরকার প্যাট্রোনাইজ করছে। এই যে বিষয়, এই বিষয়ের বিরুদ্ধে কিন্তু 16 বছরের সংগ্রাম, যে লেভেল প্লেইং ফিল্ড বাংলাদেশে নাই, সরকারের একটা দল হয়ে গেছে, এবং সেই দল যতক্ষণ পর্যন্ত ডালপালা না মেলতে পারবে, সরকারে না যাইতে পারবে, ইলেকশন না করতে পারবে, ক্ষমতায় না যেতে পারবে, দল গঠন না করে, ততক্ষণ পর্যন্ত না ইলেকশন। যদি বিএনপি ক্ষমতায় চলে যায়, এটাই হলো মূল বক্তব্য। কিছু বলবেন? না, আমি এসব বিষয়ে আসলে মন্তব্য করতে চাই না। আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।